এই সেই বিলাসবহুল ভবন যেটা নিকোলাই চাউশেস্কু তৈরি করেছিল। সে যখন নর্থ কোরিয়ায় গিয়েছিল সেখানকার বড় বড় ভবন দেখে এবং পৃথিবীর কাছে রোমানিয়াকে একটি প্রাচুর্যপূর্ণ দেশ হিসেবে প্রমাণ করার জন্য বা জাহির করার জন্য এই ধরনের একটি বিলাসী প্রকল্প সে হাতে নেয় এবং এটি কিন্তু পৃথিবীতে সবচেয়ে ভারী ভবন হিসাবে স্বীকৃত এবং আয়তনের দিক থেকে পেন্টাগন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন অফিস ভবনটি আছে তারপরেই এটির আয়তন, কিন্তু পেন্টাগনের থেকে কিন্তু এটা ভারী বেশি। তো যে কারণে পৃথিবীর সবচাইতে ভারী ভবন হিসাবে এটিকে চিহ্নিত করা হয় এবং এর সামনে যে অংশটুকু রাস্তার সেটি কিন্তু অনেকটা প্যারিসের শামজেলিজের মতনই এই রোডটা করা হয়েছে। মানে বিলাসিতার কোন পর্যায়ে গেলে এবং যে দেশের মানুষের খাদ্য গ্রহণের ক্যাপাসিটি সেই সময় ছিল না, মিনিমাম স্যালারি বা ওয়েজেস ছিল না, তারপরে মধ্যবিত্ত শ্রেণী ধীরে ধীরে অতি দরিদ্র পর্যায়ে চলে যাচ্ছিল। এখানকার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা থাকে এবং বরফ পড়ে, যে কারণে বাড়ির ভেতরে গরম পানি কিংবা গরম হওয়ার জন্য যে গ্যাসের বা অন্যান্য ইলেকট্রিক্যাল সাপোর্ট সেগুলো দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো রেশনিং করা হয়েছিল। অর্থাৎ চাউশেস্কুর শেষের দিকে এসে ঘরে ঘরে হাহাকার পড়ে গেছিল, বিশেষ করে ঠান্ডার সময় বাড়ি হিট না হওয়ার কারণে বা সেটা গরম না হওয়ার কারণে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু সেই সময় এই এলাকাটা খুব জনবহুল ছিল। এই এলাকায় হাজার হাজার বসতবাসী বা এখানকার বিল্ডিং এবং স্থানীয় যারা ছিল তাদেরকে সে উৎখাত করে। প্রায় 30,000 পরিবার বা বাড়ি এখান থেকে উৎখাতিত হয়, অনেক মানুষ মারা যায় এবং আশেপাশে সে অফিসের কাঠামো তৈরি করে যাতে করে তার কর্মচারী-কর্মকর্তারা বা বিভিন্ন মিনিস্ট্রি যাতে তার সাথে বা আশেপাশেই থাকে। এটি একটি বৃহৎ ভবন এবং এটা একদিনে হেঁটে বা ভেতরে প্রবেশ করার পরেও এটা একটা অংশ মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে, আরেকটি অংশ ব্যবহৃত হচ্ছে পার্লামেন্ট হাউস হিসেবে, সরকারি নানা দপ্তর আছে। তা সত্ত্বেও এই পুরো ভবনটি আসলে সম্পূর্ণভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। এতটা বড়, এর রক্ষণাবেক্ষণের জন্য তো একটা বড় ধরনের অর্থ প্রয়োজন হয়। তো এই বিলাসী উন্নয়ন প্রকল্প ফ্যাসিস্টদের জন্য এক ধরনের জনগণকে বোকা বানানোর পদ্ধতি, যেখানে মানুষের জীবনমানের উন্নয়ন নেই, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মৌলিক অধিকারের যে বিষয়গুলো নেই, সেখানে এই ধরনের বিলাসবহুল ভবন তৈরি কিংবা বড় ব্রিজ তৈরি কিংবা রাস্তা তৈরি এগুলো সরাসরি উন্নয়নে তেমন প্রভাব বিস্তার করে না। যতটুকু মৌলিক প্রয়োজন মেটানোর পরে তারপরে যদি উন্নয়ন হয় যে কোনো দেশে, সেটা আমাদের বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশই হোক না কেন, প্রথমত হচ্ছিল জনগণের মৌলিক প্রয়োজন মেটানোর পরে। আমি আবার বলছি, জনগণের মৌলিক প্রয়োজন মেটানোর পরে যদি কোনো উদ্বৃত্ত অর্থ থাকে তখন সেটা উন্নয়ন প্রকল্পে যদি আমরা ব্যয় করি বা বিনিয়োগ করি তখন কিন্তু সেটা হয়ে উঠবে সত্যিকারের উন্নয়ন। কিন্তু জনগণকে না খেয়ে রেখে, বাসস্থানের ব্যবস্থা না করে এবং আমাদের গ্রামীণ অর্থনীতিটাকে বা যেটাকে বলে প্রান্তিক মানুষদের জন্য একদমই ন্যূনতম বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য যতটুকু অর্থের সংস্থান দেওয়া প্রয়োজন সেগুলো না করে যদি আমরা এই ধরনের বড় বৃহৎ প্রকল্প তৈরি করি যেগুলো আসলে বিলাসী শুধুমাত্র না, একটি দেশের অর্থনীতিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলতে পারে। যদি সুষমভাবে উন্নয়ন হতো পুরো রোমানিয়া, যে প্রত্যেকটা শহর একইভাবে গড়ে উঠছে সেটা তা না। বুখারেস্ট কেন্দ্রিক সেই সময়ের কিছু উন্নয়ন হয়েছিল এবং সুষম সম্পদের বন্টন হয়নি। যদিও বা সাম্যবাদ
এবং প্রগতিশীলতার কথা বলা হয়েছে, কমিউনিজমের কথা বলা হয়েছে, কিন্তু চসেস্কুর যে ঘর বা বাড়ি দেখে আসলাম তাতে মনে হয় নাই যে একজন প্রগতিশীল বা কমিউনিস্ট শাসকের বাড়ি এত প্রাচুর্যে ভরা, এত বিলাসী, সেটা কিন্তু কল্পনা অতীত। আসলে আমরা মুখে এক কথা বলি এবং মনে আরেক কথা বিশ্বাস করি। তো এই ধরনের হিপোক্রেসি বা যেটাকে বলে যে লোক দেখানো উন্নয়নের মাধ্যমে জনগণ যে ঠকানো হয়েছে তার কিন্তু প্রতিদান জনগণ ঠিকই দিয়েছে। এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে 1989 সালে এটা ডিসেম্বরে আমরা দেখেছি যে একটা মানে কমিউনিজমের পতন যেমন হয়েছে, হ্যাঁ, তেমনি কমিউনিজমের পতনের সাথে সাথে এই দেশে গণতান্ত্রিক একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং মানুষের ভেতরে সত্যিকারের উন্নয়নের যে চিন্তাশীলতা বা সৃজনশীলতা তা কিন্তু তৈরি হয়েছে। আমি বলছি না যে সাম্যবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম খারাপ, কিন্তু একটা ফর্মুলাকে কাজে লাগিয়ে সেই ফর্মুলাটাকে যদি আমরা নিজের প্রয়োজনে ব্যবহার করি, যেমন বাংলাদেশে গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র আছে, সেই তথাকথিত গণতন্ত্রকে যদি আমরা ব্যবহার করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করি, সেটা কিন্তু জনগণের দায় না, আবার গণতন্ত্রের দায় না, দায় ব্যক্তিবিশেষের, যারা গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করছে। রাজনীতি অত্যন্ত গুরুতর একটি ব্যাপার। রাজনীতি আমাদের যাপিত জীবনের প্রত্যেকটি পর্যায়ে এটি অনুশীলিত হয়। আমাদের জানা অজানার ভেতরে বা রাষ্ট্র কাঠামোর ভেতরে রাজনীতি যদি সুখময় হয়, পরিচ্ছন্ন হয় এবং সত্যিকারের জনগণ কেন্দ্রিক হয়, তাহলে এই ধরনের অতিকায় তথাকথিত উন্নয়ন দেখানোর আসলে কোনো প্রয়োজন নেই। প্রয়োজন মানুষের কাছে তার মৌলিক অধিকার পৌঁছে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, তার বাক স্বাধীনতার ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা, তার খাবারের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা, নিরাপত্তার ব্যবস্থা করা এবং একজন মানুষের সম্মানকে সামনে নিয়ে আসা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই কাজটা রাজনীতির কাজ এই নয় যে রাজনীতিবিদ হয়ে রাষ্ট্র দখল করে সরকারের ক্ষমতা নিয়ে জনগণের উপরে নিষ্পেষণ করে তাদেরই অর্থ নিয়ে বিলাসী জীবন কাটানো কিংবা একটি অনন্তকালের সরকার গঠন করে জনগণকে বোকা বানিয়ে এই ধরনের উন্নয়ন যে উন্নয়ন চসেস্কো দেখিয়েছিল, এত বড় বিলাসবহুল এবং কত টাকা খরচ হয়েছিল সেটা কল্পনাতীত। এবং এটা কিন্তু ছবিতে হয়তোবা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু এটা বিশাল বড়, মানে পেছনে আমি এত বড় ভবন আমি আমার এই জীবৎকালে আমি দেখিনি। এটাকে উন্নয়ন বলে না, এটাকে বলে মানুষকে শোষণ করা। শোষিতের সাথে যারা বেইমানি করে, যারা সেই দুস্থ নিরীহ জনগণের প্রতি শাসনদণ্ডকে ব্যবহার করে নিজের বিলাসী জীবনকে দীর্ঘায়িত করে, তারা রাজনীতিবিদ না। এই ফ্যাসিস্ট শ্রেণী দেশে দেশে সময়ে সময়ে আমাদের সামনে এসে ভয় দেখায়, আমাদেরকে শোষণ করে, কিন্তু এদের পরিণতি শেষ বেলায় এসে এদের পরিণতি কিন্তু খুব ভালো হয় না। আমরা যারা রাজনীতি সচেতন, আমরা যারা গণতন্ত্রমুখী, যারা সাম্যবাদেও বিশ্বাস করি, যারা সমাজতন্ত্রকেও আমরা লালন করি বুকের ভিতরে, সমাজতন্ত্র, সাম্যবাদ বা গণতন্ত্রের ভিতরে কোনো লড়াই নেই। লড়াইটা হয়েছে শোষক এবং যারা শোষিত হচ্ছে তাদের ভিতরে। গণতন্ত্রকে ব্যবহার করে যেমন শোষণ করা হচ্ছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, সমাজতন্ত্রকে ব্যবহার করেও ফ্যাসিবাদ তৈরি করা হয়েছে। আমরা এমন একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আমরা পর্যদস্ত হচ্ছি যেখানে
আমরা সময়ের কাছে হেরে যাচ্ছি। জনগণকে মিথ্যে আশ্বাস দিয়ে, তথাকথিত উন্নয়ন দেখিয়ে, জনগণকে নানাভাবে চটকদার বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তাদেরকে যেভাবে ঠকানো হয়, সেটা রাজনীতিবিদদের কাজ না। আবার যারা সমাজতন্ত্রে বিশ্বাস করছেন, তারা যখন সমাজ নিয়ে কথা বলেন, ফ্যাসিবাদ নিয়ে কথা বলেন না, তখন তারা রাজনীতিবিদ না, তারা সমাজ সন্ত্রাসী, তারা রাষ্ট্র সন্ত্রাসী, এবং তারা জনগণকে নানা কথা দিয়ে, নানা মৌলিক তত্ত্ব দিয়ে, বুদ্ধিভিত্তিক নানা ধরনের যুক্তি উপস্থাপন করে সরাসরি জনগণকে আসলে বোকা বানানো হয়েছে বা হচ্ছে, এবং গিনিপিগ বানানো হচ্ছে। অন্যদিকে তাই ধর্মকে ব্যবহার করে আমরা জনগণকে বা একটি শ্রেণীকে আমরা সরাসরি শোষণ করার চেষ্টা করি। অর্থাৎ ধর্মর যতটুকু না ধর্মগ্রন্থে আছে, তার থেকেও বেশি কিছু আইন কানুন সাধারণ অশিক্ষিত কিংবা যারা সত্যিকার অর্থে মানে গরিব বা যাদের আয়, পরিবার বা অন্যান্য মানে তাদের সংসার চালানোর মতন ক্ষমতা থাকে না, তাদেরকে আমরা ধর্মীয় মৌলবাদ দিয়েও কিন্তু এইভাবে ফ্যাসিজম তৈরি করি। অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ সম্ভব, সমাজতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ সম্ভব, ধর্মীয় মৌলবাদ দিয়েও ফ্যাসিবাদ সম্ভব। এমনকি যে আমরা যদি মানে যেটাকে বলে যে এর বাইরেও যদি আমরা রিপাবলিক ধারণা দিয়েও যদি আমরা বলি, সেখানেও কিন্তু ফ্যাসিবাদ সম্ভব। অর্থাৎ যে কোনো তত্ত্বকে ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা খুবই 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 সহজ একটি উপায়, যদি একবার কেউ ক্ষমতা পেয়ে যায় এবং সে যদি ফ্যাসিবাদী চিন্তা চেতনার হয়ে যায়। আমরাও সেরকম পরিপ্রেক্ষিতের ভিতরে দিন কাটাচ্ছি। যাই হোক, এখানে অনেক কথা বললাম, কথা বলার দরকার ছিল যে পৃথিবীর কাছে এর থেকে ভালো উদাহরণ নেই যে একজন ফ্যাসিবাদী এবং একনায়ক যে জনগণকে ভুল বুঝিয়ে দিনের পর দিন শাসন করেছে, নিজে বিলাসবহুল জীবন যাপন করেছেন, এবং তাদের জীবনযাপনের সাথে এখানকার সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। জনগণ গরম পানি পাচ্ছিল না, তাদের ঘরগুলো শীতের সময় গরম হওয়ার জন্য যে গ্যাস বা ফুয়েল কিংবা ইলেকট্রিসিটি দরকার ছিল সেগুলো ছিল না, খাদ্যের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেটা ছিল না, এমনকি এখানকার স্বাস্থ্য ব্যবস্থাগুলো ভেঙে পড়ছিল, দুর্নীতি সর্বগ্রাসী ছিল সেই সময়। অর্থাৎ যদি জনগণের মাধ্যমে কোনো একটি সরকার প্রতিষ্ঠিত না হয়, সেখানে যে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়তে বাধ্য, এটা আজ হোক আর কাল হোক। অর্থাৎ ফ্যাসিবাদ একটি দেশ বা সমাজের জন্য ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন ধীরে ধীরে মানুষ শরীরকে ধ্বংস করে ফেলে, ফ্যাসিবাদও তাই। তো আমরা ধীরে ধীরে হয়তো বা বুঝবো, কিন্তু বুঝতে বুঝতে একটা সময় আসবে যখন শুধুমাত্র আমরা বলবো যে আমরা ভুল করেছি, কারণ আমরা আগেই লড়াই করে এই সমস্ত অগণতান্ত্রিক, অসমাজতান্ত্রিক, এই ধরনের অপ্রগতিশীল এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আমরা লড়াই করিনি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা আরেকটি ফ্যাসিবাদের জন্য সমাজ উপহার দিচ্ছি আমাদের প্রতিবাদ না করার মাধ্যমে। আসুন আমরা সমাজকে চিনি, মিথ্যে আশ্বাস এবং সরকারের বা রাষ্ট্রের পক্ষ থেকে নানা ধরনের ভুয়া উন্নয়নের যে ফর্দ দেখানো হয় বা বলা হয়, সেগুলো থেকে সচেতন হই। এখনই যদি আমরা বিপ্লবী না হয়ে উঠি, প্রতিবাদ না করি, প্রতিক্রিয়া না দিই, তাহলে সামনের সময়গুলোতে আমাদের সন্তানেরা তারা প্রতিবাদ করতে শিখবে না। তারা সমাজ গঠনের জন্য একটি পরিচ্ছন্ন সামাজিক কাঠামো তৈরি না করার বিপরীতে তারাও দুর্নীতিবাজ হবে। তারা মনে করবে মিথ্যে কথা বলা একটি সহজ কর্ম এবং এটি কোনো অপরাধমূলক কোনো বিষয় নয়। তো আমাদের ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে।
আমরা ইতিহাসকে ভুলে যাই, আবার যখন নিজের প্রয়োজন হয় তখন ইতিহাসকে সামনে নিয়ে আসি। তো এখনই সময় আমরা যেন নতুন করে একটি নয়া বিপ্লবের ডাক দিতে পারি। সে বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে বিপ্লব গণতন্ত্রের নামে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে বিপ্লব সমাজতন্ত্রের নামে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে বিপ্লব মৌলবাদের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে, রিপাবলিকের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে, অর্থাৎ টোটালিটারিয়ান ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, বা এই সমস্ত কিছুই কিন্তু একই তত্ত্ব। অর্থাৎ ক্ষমতা আমার, জনগণ সেই প্রজার ভাগ্যই বরণ করছে। তো যাই হোক, এই বুখারেস্টের এখন বর্তমানে যেটাকে পার্লামেন্ট ভবনের সামনে দাঁড়িয়ে আমি আছি, এই ভবনটি কতটুকু অভিশপ্ত হতে পারে শাসকের জন্য সেটি আমরা নিশ্চয়ই অনুমান করতে পারছি। ধন্যবাদ। বুখারেস্ট থেকে এই পার্লামেন্ট, ঐতিহাসিক এই পার্লামেন্ট ভবন বলছি বটে, কিন্তু বিতর্কিত এই ভবনটির সামনে থেকে আমি আপনাদের প্রতি আহ্বান করছি, আপনারা আপনার অধিকার নিয়ে সচেতন হন। না হলে এই ধরনের তথাকথিত উন্নয়ন দেখিয়ে আপনার সামনে অবৈধ ফ্যাসিস্ট যে কোনো সরকার আপনাদেরকে একটি ছেলে ভুলানো, অর্থাৎ হাওয়াই মিঠাই ধরিয়ে দিচ্ছে আপনাদের হাতে। ধন্যবাদ।